সুপ্রিয় শ্রোতারা, গল্পের আশীর্বাদ অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর পঞ্চদশ পর্ব। কালের খাতায় কয়েকখানা পাতা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, গড়িয়ে যায় অনেকগুলো দিন। অনভ্যস্ত জীবন প্রায় ধাতস্থ হয়ে এসেছে নবকুমারের। গতিতে বেশ খানিকটা ক্ষিপ্রতার সঞ্চার হয়েছে। বাড়িতে অফিসে গল্প করতে শিখেছে, অফিসে যাওয়ার সময় কৌটো ভর্তি পান আর পানের সঙ্গে দোক্তা নিতে শিখেছে। ইতিমধ্যে ছেলেরা স্কুলে কয়েকবার ক্লাস বদলেছে, আর সত্যবতীরা একবার বাসা বদলেছে। বাসা বদলাবার অবশ্য অতি সূক্ষ্ম গোপন একটা ইতিহাস আছে। সেই ইতিহাস শুধু সত্যবতী আর ভবতোষ মাস্টারের মধ্যেই নিবদ্ধ। বেশ চলছিল সংসার। তাড়াহুড়ো করে স্বামীর আর স্বামীর বন্ধুর অফিসে ভাত রাঁধছিল সত্য। পান সাজছিল 2 কৌটো করে। তারা বেরোতে না বেরোতে ছেলেদের নাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছিল। দুগ্গা দুগ্গা উচ্চারণ করে ছেলেদের স্কুলে পাঠাচ্ছিল। তারপর সারাদিনের অবসরে সংসারে বাকি কাজগুলো সেরে তুলে মন দিয়ে শিখছিল লেখাপড়া। বাংলা ইংরেজি 2, বইয়ের যোগানদার ভবতোষ, পাঠ শিক্ষকও ভবতোষ। নিয়মিত নয়, মাঝে মাঝে দুরহ জায়গাগুলো বুঝে নিত সত্য। ঘরের মধ্যে উঁচু চৌকিতে বসতেন মাস্টার। চৌকির সামনে মাটিতেই সত্য 2 ছেলে বসত মাদুরে নিজেদের বই খাতা নিয়ে, আর সত্য মাদুর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেঝেয় বসত মাথায় কাপড় টেনে। কিন্তু কথা চিরদিনই স্পষ্ট সত্যর, তাই দূরত্ব সত্ত্বেও তার প্রশ্ন বুঝতে অসুবিধে হতো না ভবতোষের। এই পড়াশোনার মাঝখানে হঠাৎ একদিন সত্য বলে বসল, আমাদের জন্য অনেক তো করলেন আপনি, আর একটু কষ্ট করতে হবে। ভবতোষ বিচলিত হয়ে বললেন, কষ্ট কিসের? কষ্ট মানে? কষ্ট তো বটেই, এ যাবৎ অনেক কষ্ট করলেন। সে যা হোক, আপনি পিতৃতুল্য, আমি আপনার মেয়ের মতো, তাই কিন্তু আমি হচ্ছি না। সত্যর বড় ছেলে লক্ষ্য করল হঠাৎ যেন মাস্টার মশাইয়ের মুখটা কেমন বদলে গেল, কিরকম যেন ভয় পাওয়া মুখ হয়ে গেল। সত্যর অবশ্য মাথায় ঘোমটা, মুখে নিচু। ভবতোষ অস্ফুটে কি যেন বললেন। সত্য পরিষ্কার গলায় উত্তর দিল, হ্যাঁ, সেই কথাই বলছি, কিন্তু আমি হচ্ছি না। আপনি কায়ের ঠাকুরপোর জন্য অন্য একটা ব্যবস্থা করে দিন। এখানে তো শুনছি মেস ঘর না কি যেন আছে, মাথাপিছু খায় খরচা দিয়ে বেটা ছেলেরা একজোট হয়ে থেকে আপিস কাছারি করে। কায়ের ঠাকুরপো অর্থে নিতাই। সামনে শুধু ঠাকুরপো বললেও আড়ালে তার সম্পর্কে অপরকে বোঝাতে কায়ের ঠাকুরপো বলেই উল্লেখ করে সত্যবতী। কিন্তু সেটা কেবলমাত্র বোঝাতেই। নবকুমারের সঙ্গে তার ঠিক ভাইয়ের মতোই ছিল সে এই বাড়িতে। আর নিহাত ভাতের ছোঁয়াটা বাদে অত বামুন কায়েতের ভেদাভেদ ছিল না সত্যর কাছে। খুবই সৌহার্দ্যত ছিল। হঠাৎ কি হলো? ভবতোষ তাই অন্যমনস্কভাবে বললেন, সে তো আছে। হ্যাঁ, সেই কথাই বলছি, ওনার থাকার জন্য ব্যবস্থা একটা আপনাকে নিজস্বই করতে হবে। ভবতোষ মাথা চুলকে বললেন, তা না হয় দিলাম, কিন্তু হঠাৎ, মানে সে কিছু বলেছে? এখানে থাকবে না বলে? না, তিনি কিছু বলেননি। সত্য দৃঢ় গলায় বলে, আমিই বলছি, আর এটা আপনাকে করতেই হবে। ভবতোষ মুহূর্তে কয়েক চুপ করে থেকে আসতে বলেন, তুমি যখন বলছো বৌমা, অবশ্যই ন্যায্য কোনো কারণ আছে, তবু মানে বুঝতে পারছি না বলে কেমন যেন চিন্তায় পড়ছি। এবার আর উত্তর এলো না সত্য দিক থেকে। ভবতোষ উঠে দাঁড়ালেন, তারপর বললেন, নবকুমারে কি এই মত তো? সত্য বলল, ঘর সংসারের সুবিধে অসুবিধে বেটা ছেলের মতামত চলে না, ব্যবস্থা হয়ে গেলে বললেই হবে। ভবতোষ বুঝলেন কেন কোনো একটা গোলমেলে ব্যাপার ঘটেছে। কিন্তু নিতাই ছেলেটা তো কি হলো? আচ্ছা, হঠাৎ বলা কওয়া নেই, নিতাইকে তিনি বলবেন কি করে, ওহে তোমার জন্য মেসের ঘর জোগাড় করেছি, কাল থেকে থাকুগে যাও সেখানে। সে কথাও বলে ফেললেন। নিতাইকে আগে একটু না জানালে? হ্যাঁ, সে একটা চিন্তা বটে, কিন্তু কি আর হবে, বলতেই যখন হবে, সে ব্যবস্থা আমিই করব। ভবতোষ অজ্ঞতায় বিদায় নিলেন। বড় ছেলে বলল, কাকাবাবু কেন এখানে থাকবেন না মা? সত্য গম্ভীরভাবে বলল, ছেলে মানুষ সব কথায় থাকতে নেই খোকা, যখন যা হবে দেখতেই পাবে, কেন কি বৃত্তান্ত অত ভাবতে বসো না। তারা শুধু দেখতেই পেল। দেখল বাবা কোথায় যেন পালিয়ে থাকলো। মা চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে রইল
আর নিতাই কাকা নিজের তোরঙ্গ আর বিছানা নিয়ে আস্তে আস্তে একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। পরিস্থিতিটি এমন থমথমে যে একটিও প্রশ্ন করতে সাহস হলো না তাদের। তার সাহস প্রথমটায় নবকুমারেরও হয়নি, তাই সে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে প্রায় চোরের মতো চুপি চুপি তাকিয়ে দেখল নিতাই ঘরটার দিকে। দেখল দরজায় শেকল তোলা। বুকটা ধক করে উঠল। মনে হলো তার অন্তর নামক জায়গাটাতে যেন অমনি একটি শেকল তোলা দরজা দাঁড়িয়ে রয়েছে, মুখ গম্ভীর করে। সেই দরজা আর বুঝে কোনো দিন খুলবে না। সেই বন্ধ ঘরের মধ্যে রয়ে গেল নবকুমারের অনেকটা খানি সুখ, অনেকখানিটা আনন্দ। ঈশ্বর জানেন সত্যর হঠাৎ কেন এই খেয়াল। নিতাইয়ের কোনো ব্যবহারে যে সে রাগ করেছে তাও তো মনে হচ্ছে না। নিজের চোখে কাল দেখেছে নবকুমার, রান্নাঘরে নিতাইয়ের ভাত বাড়তে বসে টপ টপ করে চোখের জল পড়ছে সত্যর। আর এও লক্ষ্য করেছে নিতাই যা যা খেতে ভালোবাসে সে সবই আজ কদিন ধরে রাঁধছে সে। তবে হিসেবটা মিলছে কোনখানে? তবে কি খরচপত্রের কথা নিয়ে মাথা ঘামাচ্ছে সত্য? কিন্তু তাতেই বা প্রশ্নের উত্তর কোথায়? নিতাই তো সংসার খরচে ভাগ না দিয়ে ছাড়ে না। গোলক ধাঁধার মধ্যে কাটাতে হয়েছে নবকুমারকে। সত্যকে প্রশ্ন করে সদুত্তর জোটেনি। সে বলেছে, এ তো ভালো ব্যবস্থাই হচ্ছে, দুবেলা বাড়া ভাতটা পেলে ঠাকুরপুর আর বউ এনে বাসা করার চেষ্টা থাকবে না। নবকুমার ঝেঁঝে উঠে বলেছিল, ওর পরিবারের কথাও বুঝবে, সে চেষ্টা যে করতেই হবে তার, তার কোনো মানে আছে? গা শুদ্ধ বউ কি তোমার মতন বাসায় আসার জন্য পা তুলে বসে আছে? সত্য অবশ্যই এ কথার মর্মাহত হয়ে নিথর হয়ে যায়নি। প্রথম প্রথম যেমন হতো, কারণ যে কোনো বিষয়ে সামান্যতম অসুবিধে বা অপছন্দ হলেই সত্যের বাসায় আসার বাসনা নিয়ে খোঁটা দেওয়ার অভ্যাস নবকুমারের গোড়া থেকেই। বহুবিধ স্বাচ্ছন্দ্য সুখের আস্বাদ পেলেও এবং বহুবার মনে মনে সত্যকে তারিফ করলেও ওটা যেন ওর একটা মুদ্রাদোষের মতোই। প্রথম প্রথম সত্য অভিমানে পাথর হয়ে যেত, আর সেই পাথর মূর্তি অসহ হওয়ায় শেষ অবধি নবকুমারকেই মিটমাট করতে হতো। বলতে হতো, ঘাট হয়েছে বাবা, শতেকবার ঘাট হয়েছে। এই নাক মলছি, কান মলছি, আর যদি ও কথা মুখে আনি, ঠাট্টার কথা বুঝতে পারো না, এই এক আশ্চর্যি। তার ঠাট্টা বলে বুঝিয়ে বুঝিয়ে ক্রমশ জিনিসটাকে গা সহ্য করে এনেছিল নবকুমার। এখন এমন হয়েছে যে ওই খোঁটাটাকে আর গ্রাহ্যের মধ্যে আনে না সত্য। সেদিনও তাই আনেনি। শুধু ভ্রুকুটি করে বলেছিল, পা তুলে আছে কি নেই সেটা তো যতক্ষণ না অন্তর্যামী হচ্ছ টের পাবে না। তবে মানুষের সংসারেও ন্যায্য হিসেব একটা আছে। বিয়েটা করে লোকে ঘরকন্যা করবার জন্যই। আরও খানিক বাক্যবয় করেছিল নবকুমার, অনেকটা একতরফা। তবু তার মনে আশা ছিল শেষ পর্যন্ত নিতাইয়ের যাওয়ার কথাটা হাওয়ায় ভাসবে। কিন্তু দেখল ক্রমশই সেটা পাকতে থাকলো। কেউ কিছু বলে না, তবু যেন কোথায় কি হতে থাকে। খেতে বসে দু বন্ধুতে কথাও হয় না তা নয়, কিন্তু সে যেন শুকনো শুকনো আঠা ছাড়া। অথচ নিতাইকে স্পষ্টে জিজ্ঞেস করতেও সাহসে কুলোয় না, সত্য কেউ না। কিন্তু আজ এই দুঃখের আবেগে ওর সাহস জেগে উঠল। ওখান থেকে তাড়াতাড়ি সরে এসে তীব্র স্বরে বলে ফেলল, বিনি দোষে নিরাপরাধ মানুষটাকে বাড়ি থেকে বিদায় করে দিতে মনটা একবারও কাঁদল না? ধন্যী মেয়ে মানুষ বটে। সত্য তখন প্রদীপের সামনে হেট মুন্ডে বসে একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিল। স্বামীর এই মন্তব্যে একবার মাত্র মাথাটা তুলল, তারপর নীরবেই আবার মাথা নিচু করল। নবকুমারের তখন ভেতরে আলোড়ন চলছে, তাই সবাই খারাপ লাগছে। অতএব ওই বইয়ের পাতা উল্টানোতেও গা জ্বলে গেল তার। বলল, মা যা বলে ঠিকই বলে, মেয়ে ছেলের অধিক বিদ্যে সর্বনাশের মূল। সত্য চট করে বইটা মুড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, মাতৃবাক্য বিশ্বে বেদবাক্য, অতএব আমি বসে বসে তোমার সর্বনাশ সাধন করছি, তা তো আর চারা নেই। বিদ্যেটা তো আর ঘটি বাটি নয় যে অসুবিধে ঘটাচ্ছে বলে সরিয়ে রাখব। কিন্তু বিনা দোষে কিনা আর মনটা কাঁদছে কিনা সে সংবাদ তুমি সঠিক পেয়েছ? মন? হুম, পাষাণেরও বরং মন প্রাণ আছে, তোমার মধ্যে নেই। বন্ধুকে যে নবকুমার কত খানিটা ভালোবাসে তার সত্যর অজানা নয়, তাই এত বড় দোষারোপেও বিচলিত হয় না সে। বোঝে রাগে দুঃখে বলে ফেলেছে, আর সেটাই তো স্বভাব নবকুমারের। রাগের মাথায় কড়া কথা বলে বসে, আর রাগ ভাঙলে খুশামত করতে বসে। তাই সত্য অবিচলিতভাবে বলে, তা পাষাণী যখন, তখন মন কাঁদা কথা উঠছে কেন?
তবে বিনা দোষে এ কথা ভাববার হেতু? যে মানুষ গুরুর নামে কলঙ্ক দিতে পারে তাকে আমি অন্তত নিরপরাধী বলতে পারবো না। গুরুর নামে? নবকুমার স্তম্ভিতভাবে বলে। তার মানে? মানে তোমায় বোঝাতে পারবো না। মেয়ে মানুষের বাড়া পেট আলগা মানুষ তুমি। এক্ষুনি জগৎ সংসার সকল বাচ্চা জেনে ফেলবে। তবে এই বিশ্বাসটুকু রেখো আমার উপর। অন্যায় কাজ আমাকে দিয়ে হবে না, অবিবেচনার কাজও না। না, এর বেশি নবকুমার জানতে পারেনি, পারবার কথাও নয়। বুদ্ধি দিয়ে বুঝে ফেলবে এত ক্ষমতা তার নেই। আর সত্য তো হাত জোর করে বলেছে, আমায় কিছু জিজ্ঞেস করো না, আমি সে কথা মুখে আনতে পারবো না। না, সত্যিই পারবে না, মুখে আনবার কথা নয়। তবু নিতাই একদিন মুখে এনেছিল। ভবতোষ মাস্টার সত্যকে পড়া দিয়ে চলে যাওয়া মাত্র বলে উঠেছিল, সম্পর্কটা মাস্টার বানিয়েছে ভালো, গুরু শিষ্য। কিন্তু যতক্ষণ পড়া বুঝোয় ততক্ষণ তো গুরু বসে বসে শিষ্যকে চোখ দিয়ে গিলতে থাকে। সত্য তীব্র স্বরে বলেছিল, ঠাকুরপো। তা নাক করলে আর কি হবে? যা হক কথা তাই বলছি। মাস্টার মশাই রীত চরিত্রে আমার আর আজকাল ভালো মনে হয় না। ছুতোয় সাতায় হর ঘরে এ বাসায় আসার বহর দেখে বুঝতে পারেন না? নিছক হিত করতে আসা নয়, কারণটা অন্য। আমি ভবিষ্যৎ বাণী করছি, সময়ে সাবধান না হলে ওই মাস্টার হতে একদিন বিপদ আসবে। সত্য কঠিন গলায় প্রশ্ন করেছিল, কথায় যদি তুললে ঠাকুরপো তো বলি, সেই বিপদ যে তোমার দ্বারাই আসবে না তার নিশ্চয়তা কি? আমার দ্বারা? আমার দ্বারা মানে? নিতাই সিঁদুরে আমের মতো লালচে হয়ে উঠেছে, কিন্তু সত্য কঠোর। মানে ঘরে গিয়ে বোঝোগে, জিজ্ঞেস করোগে আপনার মনকে, কে কাকে চোখ দিয়ে গিলছে সে খবর তোমার চোখে পড়ে কেমন করে, তাই তোমায় শুধুই আমি। পড়বে না? নিতাই উত্তেজিত হয়। নবর মতো কানা মানুষ ছাড়া সবাই চোখে পড়ে। নিজে চোখ না ফেললে পড়ে না, এটা আমারও সাদা বাংলা। কিন্তু এমন মন্ত্র কথা যখন তোমার মনে উঠতে পারে ঠাকুরপো, তখন আমার মনে হয় আর একত্র থাকা ঠিক নয়। ঠিক নয়? নিতাই অবাক হয়ে বলে, একত্র থাকা ঠিক নয়? না। নিতাই ফুঁসে উঠে বলেছিল, আমাকে সরালেই তোমাদের বিপদ সরবে। বিপদ? সত্য সহসা হেসে উঠেছিল। আমার আসবে আবার বিপদ কিসের? আগুনে যদি হাত দিতে আসে ঠাকুরপো, বিপদটা আগুনের হয় না হাতের হয়? রামায়ণ মহাভারতের কাহিনীও কি কখনো শোনোনি? সত্য নারীর উপাখ্যান। তোমার যে সরে যেতে বলেছি সে তোমারই ভালোর জন্য। নিতাই আর কোনো কথা খুঁজে না পেয়ে বলেছিল, চমৎকার, বিচারটা ভালো। সত্য বলেছিল, এখন তুমি নানা কারণে অন্ধ ঠাকুরপো, তাই জ্ঞানগম্যি নেই, পরে বুঝবে। তবে এই সম্পর্কে অধিক কথার আর কাজ নেই। কুকথা হচ্ছে ছাড়পোকার বংশ, একটা থেকে 100টা ছানা জন্মায়। ওকে মূলেই ধ্বংস করে দেওয়া বুদ্ধির কাজ। তারপর সেই ভবতোষ মাস্টারের কাছে মেস খুঁজে দেওয়ার প্রস্তাব। কিন্তু নিতাইয়ের অনুযোগ কি বাস্তবে কি অমূলক? নিছক অমূলক বলে ভুল বলা হবে। ভবতোষ মাস্টারের চোখে শ্রদ্ধা, সমীহ আর স্নেহ ভরা মুখ বিহব্বল দৃষ্টি যে আত্মহারা হয়ে সত্যবতীর আনত মুখের দিকে তাকিয়ে থাকে, এ কি সত্যবতীর অনুভবের মধ্যে ধরা পড়ে না? পড়ে। পাথরের দেবতাও বক্তের নিবেদন বোঝে, তবু সত্যবতী গ্রাহ্য করে না। সত্যবতী বোঝে এ দৃষ্টির মধ্যে অনিষ্টের আশঙ্কা নেই। সত্যবতী জানে এ দৃষ্টি সত্যবতীর কেশাগ্রের ক্ষতি করতে পারবে না, যেমন পারবে না নিতাইয়ের ঈর্ষাকার্ত জ্বালাভরা দৃষ্টি। দুটোকেই সমান অগ্রাহ্য করেছিল সত্যবতী, কিন্তু নিতাইয়ের এই স্পষ্টি জ্বালা প্রকাশে বিবেচনার পথ নিল সে। কে জানে কোন দিন যদি নির্বোধ নবকুমারের কানে তুলে বসে নিতাই এই নিজ সন্দেহের কথাটা। যদি মাস্টার মশাইয়ের কানে ওঠে, ছি ছি, উনি স্নেহ করেন, উনি গুরু, উনি নিজেও জানেন না এর মধ্যে কোনো দোষ আছে, তাই ওর নিজেরও ক্ষতি হচ্ছে না। কিন্তু নিতাইয়ের কথা স্বতন্ত্র। নিতাইয়ের মধ্যে যা আছে সেটা নির্ভেজাল শ্রদ্ধা নয়। সে আপনি আপনার ক্ষতি করতে পারে, তার জন্য ব্যবস্থা দরকার। তাই নবকুমারের কাছে দৃঢ়স্বরে বলতে পারে সত্যবতী, আমার দ্বারা কোনো অবিবেচনার কাজ হবে না, কোনো ছোট কাজ হবে না, এই বিশ্বাস রেখো। নিতাই চলে যেতেই নবকুমার বলতে শুরু করলো, বাড়িটা যেন গিলে খেতে আসছে। বলতে লাগলো, চারখানা ঘরের দরকার কি? ওই শেকল বন্ধ ঘরটা যে ওর বুকে শেলের মতো বিচ্ছে সেটা বুঝতে পারে সত্য। তাই একদিন নরম গলায় বলে, আরেকটা বাসা দেখলে হয় না? কেন?
আর একটা বাসার কি দরকার? নবকুমার খাপ্পা হয়ে ওঠে। দরকার আর কি, একটু হাওয়া বদল। তাছাড়া এ বাসার ভাড়াটাও তো কম নয়। এদিকে বাজার দিন দিন অগ্নিমূল্য হচ্ছে, ওদিকে ছেলেদের বই খাতা স্কুলের মাইনে বাড়ছে। তা সে তো তোমার পক্ষই ভালো। একটা মানুষ দুবেলা দুমুঠো ভাতের বদলে এক মুঠো করে টাকা ধরে দিচ্ছিল। সত্য বিনা বাক্যে উঠে গিয়ে বলেছিল, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে, আর নবকুমারকেও বলা নয়, ভবতোষ মাস্টারকে অনুরোধ জানানো নয়, নিজেই হাল ধরবে সে। ঝিকে দিয়ে বাসা জোগাড় করবে। ঝি 5 বাড়ি ঘোরে, অনেক সন্ধান রাখে। তার সত্যর হিসেব ভুল হয়নি। মুক্তারাম বাবু স্ট্রিটের এ বাসা ঝি পঞ্চুর মাই জোগাড় করে দিয়েছে। বাড়িওয়ালা মস্ত বড়লোক, বনেদি ঘর। আগে যখন আরও বোলবোলাও ছিল, তখন আমলা গোমস্তাদের জন্যই ছোট ছোট অনেক বাসা বানিয়েছিল। এখন কর্মচারীর সংখ্যা কম, তাই 2-5খানা বাসায় ভাড়া বসিয়েছে। তারই একখানা সন্ধান এনে দিল পঞ্চুর মা। নবকুমার বাসা দেখে এসে সন্তোষ না করলে পারল না, কারণ ছোট হলেও বাসাটা ভালো, রাস্তার ধার। ভবতোষ মাস্টার ক্ষুণ্ণ স্বরে বললেন, বাসা বদলের দরকার কি ছিল? আমায় জানাওনি তো নবকুমার। নবকুমার বাড়ির মধ্যে শিক্ষায় শিক্ষিত হয়ে বলল, আগে আপনার উপর আর কত বোঝা চাপাবো? আমাদের জন্য তো আপনার কাজের অন্ত নেই। এটা যখন ঝির দ্বারা হয়ে গেল, আমার বাসা থেকে একটু দূর হয়ে গেল, এই আর কি। ভবতোষ নিঃশ্বাস ফেললেন। তবু বাসা বদল হলো, আর সত্য আর একটু স্বাবলম্বী হয়ে উঠল। ফি হাত মাস্টার মশাইয়ের মুখোপেক্ষিতার অভ্যেসটা কাটাতে শুরু করলো। তবে এ বাড়ির একটা অসুবিধে, বাড়িওয়ালারা ধনী হলেও জাতে ছোট, কাজেই বামুন ভক্তিটা প্রবল। যখন তখন পালা পার্বণ হলেই বামুন বাড়ি সিধে পাঠায় তারা। বামুনের মেয়ের জন্য পান সুপরি মিষ্টি, লাল পাড় শাড়ির উপর ঢোকন পাঠায়। ফেরত দেওয়াও চলে না, কেবল নেওয়া লজ্জার। নবকুমার অবশ্য লজ্জায় বলে না, বলে, এতে তোমার কিন্তু এত কিন্তু কিসের? কথায় আছে, লাখ টাকায় বামুন ভিখিরি। তাছাড়া ওরা হলো গিয়ে সোনার বেনে, বামুনকে দান করে পুণ্যি সঞ্চয় করছে। তা হোক, সত্য ঝঙ্কার দেয়, আমরা তো আর পরিবর্তে কিছু দিতে পারছি না, নিতে আমার মাথা কাটা যায়। তোমার সবই উল্টো, বলে পরিবর্ততে তো তুমি আশীর্বাদ দিচ্ছ। আশীর্বাদ? হি হি করে হেসে উঠে সত্য। আমার আশীর্বাদের অপেক্ষাতেই যে ছিল এতদিন, আর ওদের ওই রাজ্যি পাঠ আমার আশীর্বাদেই হয়েছে। যাই বলো, এ একটা বিপদ হয়েছে। লোকের যা প্রার্থনার তোমার তাতেই বিপদ, আর লোকের যাতে ভয় তোমার তাতেই আহ্লাদ। হে তো দেখলাম চিরটাকাল। কোন বিধাতা যে গড়েছিল তোমায়, তাই ভাবি। এই ধরনের কথা প্রায়ই হয়। আবার মাঝে মাঝে পঞ্চুর মা বলে, বড় বাড়ি গিন্নি পেরায় আমাকে বলে, হ্যালা, সবাই আমাদের সঙ্গে দেখা করতে আসে, কই 7 নম্বর বাসার গিন্নি তো কই আসে না একদিনও। আমি বলি, ও রানীমা, গিন্নি কোথায়? সে নেহাত ছেলে মানুষ বউটি। তাই যাই বলো বাপু, তোমার 1-8 দিন যাওয়া কর্তব্য। সকল প্রজারাই যখন যায়। সকল প্রজারাই যখন যায়? সত্য দপ করে জ্বলে উঠে বলে, তা আমি তো আর ওনাদের প্রজা নই পঞ্চুর মা, ভাড়াতেই থাকি। তা সে একই কথা। পঞ্চুর মা বিগলিত স্বরে বলে, খাজনা দিলে প্রজা, ভাড়া দিলে ভাড়াটে। গিন্নি যেন একটু গোসা গোসা ভাব দেখলাম, তাই বলছি। মানে বড় মানুষ তো, রাত দিন তোয়াজ পাচ্ছে, তাতেই অঙ্কার ভাব। মনে করে 7 নম্বর কেন তোয়াজ করে গেল না? একদিন গেলেই তো গোসাটা কাটে। আমার সময় কোথায়? সত্য গম্ভীরভাবে বলে। ও মা, শোনো কথা। পঞ্চুর মা বিস্ময় রাখবার জায়গা পায় না। এই গলির এপার ওপার একটু একবার যেতে তোমার সময় হবে না? তাহলে বলি বৌ দিদি, অঙ্কার তোমারও কম নয়। তাহলে বুঝেছিস? হেসে ফেলে সত্য। বুঝেছি, বুঝেই আছি। তবে কিনা তোমার হিতের জন্যই বলছি, জলে যখন বাস কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। দেখো পঞ্চুর মা, ওসব তোবাজ করা টরা আমাকে দিয়ে হবে না। তা সে কুমিরের কামড় খেতে হয়, তাও ভালো। হা হা, তা কেন? কামড়ের কথা হচ্ছে না। তোমরা হলে গিয়ে জাতের সেরা উঁচু বামুন। তোমাদের মান্নির কাছে কি আর পয়সার মান্নি? তবে কি না কালটা কলি, এই আর কি। কলিকালে পয়সাই মুখ্য। নইলে এই 11 নম্বর বাসার চৌকিতে গিন্নি অমন করে দত্তগিনি পায়ে তেল দেয়। যাক পঞ্চুর মা, ওসব কথা তুলিস নে।
আমার মেজাজ খারাপ হয়ে যায়। বড় মানুষের বাড়ি যাওয়া আমার পোষাবে না। এটা হচ্ছে সাদা বাংলা, তাতে এখানে বাস উঠাতে তাও ভালো। পঞ্চুর মা মানুষটা ভালো, লাগানে ভাঙানে নয়। আর বোধ করেই সত্তরেই তেজস্বিতাকে সে সমীহ করে। তাই গিয়ে বড় বাড়ি গিন্নির কানে তোলে না কথাটা। নইলে ও বাড়িতে তো আর নিত্য গতায়াত। কারণ ঝি খেটে খেলেও পঞ্চুর মা মালির মেয়ে। তাই বনঝি ওই বাড়ির ফুলের যোগানদার। বনঝির সেখানে অশেষ প্রতিপত্তি। পঞ্চুর মা সেই সুবাদে দৈনিক জলপানিটি বরাদ্দ করে নিয়েছে ও বাড়িতে। আর রাজ্যের ঝি আর মালিনী তাতে নিয়েই তো আসর গিন্নির। তাই সে ভাবে একটা দিন গেলে যদি বড় বাড়ি গিন্নির মনটা প্রসন্ন হয়, গেলেই বা। কিন্তু সত্য উড়িয়ে দেয়, বলে বড় মানুষের বাড়ির চৌকার ডিঙোতে আছে বাপ। তবু সত্যকে একদিন বড় বাড়ির চৌকার ডিঙোতে হলো। ওদের রাঁধুনি বামুনি আর গিন্নি খাসছি এসে কর্তার নাতির মুখে ভাতে নিমন্ত্রণ করে গেল। নতুন কাঁসার রেকাবিতে 4 জোড়া সন্দেশ আর নতুন পেতলের ঘটিতে শেরটাক তেল দেওয়ায় নামিয়ে দিয়ে বলল, নাতির মুখের পেশানো নেমন্তন্ন করে গেলাম। বাড়ি শুদ্ধ সবার যাওয়া চাই, বাড়ি যেন উনুন না জ্বলে। সত্য মৃদু গম্ভীরভাবে বলে, কবে অন্নপ্রাশন? এই তো তোমার গে পরশু। সত্য আরও গম্ভীরভাবে বলে, তবে ছুটির দিন তো না, বাবুকে 10টায় আপিস যেতে হয়। উনুন না জ্বললে চলবে কেন? অত সকাল সকাল তো আর যজ্ঞী বাড়িতে ভাত মিলবে না। তা জানি না, রাঁধুনি খড়খড়ে গলায় বলে ওঠে। পাড়ার কারুর ঘরে উনুনে ধোয়া উঠতে দেখলে গিন্নি আর রক্ষে রাখবে না, এই হচ্ছে সংবাদ। তাহলে বাবুকে সেদিন পান্তা খেতে হবে? সত্য নিশ্চল দাঁড়িয়ে বলে, আর রাঁধুনি বামুনি গালে হাত দিয়ে থ হয়ে যায়। তারপর খড়খড়িয়ে উঠে, ওমা, এ যে সব্বনেশে মেয়ে গো! রানীমা তো ঠিকই বলেছে। আর সকল বাড়ি শুধু ঝি গেলেই বোধহয় হতো। 7 নম্বরে বামুন্দি তুমি সঙ্গে যেও। ওনার বড় দেমাক, কি জানি যদি সদ্যরের মুখে নেমন্তন্ন না নেন। তা ভালো, চোখে না দেখেও মানুষ চিনতে পারেন। তোমাদের রানীমা তো খুব গুণী। রাঁধুনি বোধ করে কথাটার নিহিতার্থ হৃদয়ঙ্গম করতে না পেরেই বলে, গুণী সে কথার বলতে, একবার কেন 100 বার গেলেই জানতে পারবে কি দয়া দাক্ষিণ্যে। আর রূপও তেমনি, যেন জগদ্ধাত্রী প্রীতিমা। গিন্নির খাসতাসির সঙ্গে, কাজেই জানা কথা এই যে স্তুতিগান একেবারে ব্যর্থ হবে না। সত্য বলে, তা দাঁড়াও, ঘটিটার রেকাপটা নিয়ে যাও। শুনে ঝি বামুনি দুজনে হেসে ওঠে। হোমা, বলে কি গো, নিয়ে যাব কি গো? ও তো সামাজিক বিলনোর জন্য। একেবারে ব্যাপারীদের কাছে বায়না দিয়ে 1 মাপের 1 গড়নের অমন 1000খানেক আনানো হয়েছে। এসব বুঝি দেখনি কখনো? সত্য আর দ্বিরুক্তি না করে জিনিস দুটো ঘরে উঠিয়ে রাখে। এই হাসির শব্দ যেন ছুরির মতো বিঁধতে থাকে। দেখবে না কেন, রামকালী চাটুর্যের মেয়ে সত্য অনেক কিছুই দেখেছে। বাসন বিলোনেও দেখেছে বইকি। কিন্তু সেটা কখন কিভাবে বিলানো হয় তা তার জানা ছিল না। ভাবল, কি জ্বালা! যদি বা 5 টাকায় এমন মনের মতো বাসাটি পাওয়া গেল, তার সঙ্গে জুটল এই পিঁপড়ের কামড়। এতদিন ওদের বাড়িতে না গিয়ে চলেছে, আজ চলল না দেখা যাচ্ছে। সামাজিক নেমন্তন্ন বলে কথা। গাড়ি পালকির পথ নয়, তবু এসব কাজে পালকিতে চেপে যাওয়াই রেওয়াজ। পঞ্চুর মা বলে, আমি এই বাসন কখানা মেজে ফেলে বাসা থেকে কাঁচা কাপড় পরে আসছি বৌদিদি, তুমি সাজগোজ করে নাও ততক্ষণ। আর খোকাদেরও পোশাক আশাক পরিয়ে। খোকানো তো এখন স্কুলে চলল, বলল সত্যবতী। ওমা, সে কি কথা! নেমন্তন্ন খাবে না ওরা? স্কুল কামাই করে? পঞ্চুর মা অবাক হয়ে বলে, একদিন তোমার স্কুল কামাইটা এমন মারাত্মক হলো বৌদিদি, পাড়া শুদ্ধ ছেলে কেউ আজ স্কুলে যাবে নাকি? বলে 20 দিন থেকে দিন গুনছে সবাই। বড় মানুষের বাড়ি নিমন্তন্ন, কত ভালো মন্দ সামগ্রীর আয়োজন। 12 মেসের সংসারে তোমার সব চোখেও দেখতে পায় না কেউ। সত্য ঈষণ কঠিন স্বরে বলে, তা 12 মাস যখন দেখতে পায় না, একদিন পেয়েই বা রাজ্য লাভ হবে? তুই বাসা থেকে ঘুরে আয়, আমি একাই যাব। জানি নে বাবা, তোমার মতিগতি কেমন। বলে ছেলেরা না গেলে মাথা পিছু ছাদাটাও তো বেবাক লোকসান। লাভ লোকসানের হিসেব তোর সঙ্গে করতে বসতে পারছি না পঞ্চুর মা, কাজ সেরে বাসা থেকে ঘুরে আয়। পঞ্চুর মা তথাপি হাল ছাড়ে না, বলে, তা বৌদিদি,
খোকারা স্কুল থেকে ফিরেও যেতে পারে। খাট তো তোমার গিয়ে এই দুপুর থেকে সাত সন্ধে অবধি চলবে। তুই থামবি বলে ধমক দিয়ে সরে যায় সত্য। নবকুমার কোটের পকেটে পানের কৌটোটা ভরে নিতে নিতে বলে, ছেলেদের নিয়ে গেলেই পারতে। কেন? কেন আবার কি? নেমন্তন্ন। না, বড়লোকের বাড়ি না যাওয়াই ভালো। ছেলে বুদ্ধি, ছেলে মন। অত জাঁকজমক দেখে এসে শেষে নিজেদের তুচ্ছ মনে করতে শিখবে। তোমার যত সব উদ্ভট কথা মাথাতে আসি যে কি করে। যাক, যাবে একটা টাকা নিয়ে যেও, সামাজিক আশীর্বাদটা দিতে হবে তো। সত্যর জোড়া ভ্রু নেচে ওঠে, কৌতুকের হাসিতে মুখ উজ্জ্বল দেখায়। একটা টাকা? ধুত, এতদিন ধরে এত সিধে শাড়ি সার কাপড় চোপড় পরে আসছি, যদি তার শোধ দেবার সুযোগ পাচ্ছি টাকা দিয়ে সারবো কেন? তবে কি দেবে? গিনির মালা? নবকুমারও রহস্য করে। গিনির মালা? না, বেআন্দাজি কিছু করতে যাব না, এইটে দেব। সত্য তরঙ্গ খুলে একটা জিনিস বার করে, মুঠোয় চেপে রহস্য ভরে বলে, হাত গুনে বলো কি এটা? হাত গুনতে জানি না, আপিসের বেলা হয়ে যাচ্ছে। দেখাবে তো দেখাও। সত্য মুঠো খুলে ধরে, আর ঝকমকে করে উঠে সোনার জলুস। কড়িহার একগাছা, ভরি পাঁচেকের কম নয়। নবকুমার হেসে ফেলে বলে, ইস, তার নয়, প্রাণ ধরে পারবে? নিশ্চয়ই, আমার প্রাণ অত হালকা নয়। পাগলামি করো না। পাগলামি নয়, সত্যিই দেব। ওই অত বড় সোনার হার ছড়া দিয়ে দেবে? বড় মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ? পাল্লা নয়, সত্য গম্ভীরভাবে বলে, মান সম্মান রক্ষে। বলে কিনা প্রজা। ওদের কাছে তোমার মান? ওরা হলো গিয়ে লাখপতি, তাতে আমার কি? এবার নবকুমার বোঝে রহস্য নয় সত্যি, ক্রুব্ধ হয়ে ওঠে, বলে, সর্বনাশা বুদ্ধি না হলে এমন কাণ্ড কেউ করতে যায় না। বলে, একটা টাকায় যেখানে মেটে সেখানে এত বড় একগাছা সোনার হার? এই শুদ্ধ বদ্ধ পাগলেই করে। তাছাড়া উড়নচণ্ডী হয়ে সোনাদানা নষ্ট করবার অধিকারী বা দিয়েছে কে সত্যকে? এলোকে সে যদি টের পান, রক্ষ রাখবেন। সত্য গম্ভীরভাবে বলে, এ তোমার মায়ের জিনিস নয়। নয় মানে? তোমার বাবা যে কালে সালঙ্করা কন্যা দান করেছে। এ আমার বিয়ের সময় জিনিস নয়, সেসব তোমার মার সঙ্গে দেয়নি নুই। এবারে নিত্যানন্দপুরে যেতে ছোট খোকার নাম করে পিস ঠাকুমা দিয়েছেন। দিয়েছেন বলে বিলতে হবে? না না, ওসব বদ খেয়াল ছাড়ো। তাহলে আমার যাওয়া হয় না? যাওয়া হয় না? চমৎকার। বলেই, এত যদি টেক্কা দেওয়ার শখ, নিজের জন্য তাহলে হিরে মুক্ত জড়ি বেনারসি জোগাড় করো। তা কেন? সত্য দৃঢ়ভাবে বলে, বামুনের মেয়ের শাখা লালপাড় শাড়ি মস্ত আভরণ। তার শেষ পর্যন্ত সেই মস্ত আভরণে সজ্জিত হয়ে ও বাড়িতে গিয়ে হাজির হলো সত্য পঞ্চুর মার সঙ্গে, একখানা নতুন কাঁসার রেকাবিতে সেই কড়িহার ছড়া আর একটু ধান দুর্ব নিয়ে। নৌকোতার বহর দেখে পঞ্চুর মাও তাজ্জব হয়ে গেছিল, গালে হাত দিয়ে বলেছিল, হ্যাঁ গো বৌদিদি, বড় বড় কুটুম বাড়ি থেকেও তো দু একটা টাকাই দেয়, আর তোমার মতন এই পাড়াপড়শি প্রজারা 4 গন্ডা কি জোর 8 ঘন্টা পয়সা, একটা টাকা হলো তো খুব বেশি হলো, আর তুমি। হোক হোক, চল তুই। ছেলে কোন ঘরে? সত্য শুধুলো একজনকে, সম্ভবত সে দাসী, কারণ পঞ্চুর মা তাড়াতাড়ি আগ বাড়িয়ে এসে একগাল হেসে বলে, এই যে সুখদার পিসি, নিয়ে এলাম আমাদের বৌদিদিকে, 7 নম্বরের বাড়ির। ও। সুখদার পিসি ভ্রু ইশারায় দিক নির্দেশ দিয়ে বলল, ওই ওদিককার দালানে বসাও গে। বসবে বসবে, তা অগ্রে খোকাবাবুকে আশীর্বাদ করে। সুখদার পিসির এতক্ষণে বোধ করি হাতে জিনিসটার প্রতি নজর পড়ে, ঈষৎ বিস্ময় এবং সমীহ মিশ্রিত স্বরে বলে, তা তবে উপরতলায় নিয়ে যাও, মোক্ষদার কাছে আছে ছেলে। মোক্ষদা এবারে খোঁজছি, গিন্নির পরের পথটাই তার। বাড়ির বৌঝিরা পর্যন্ত তার ভয়ে তটস্থ, আর অন্য ঝিদের তো সে দণ্ডমুণ্ডের কর্তা। মোক্ষদার জিম্মাতেই আছে ছেলে, কারণ ছেলের সর্বাঙ্গে আজ গয়না, ন্যাড়া মাথা, সর্বাঙ্গে অষ্টে অলঙ্কার, আর সলমা চুমকির কাজ করা ভেলভেটের পোশাকের জ্বালা। হাহা করে কাঁদছিল ছেলেটা। মুখ দেখানির থালা সামনে নিয়ে ক্রন্দনরত ছেলেটাকে কোলে চেপে ধরে বসেছিল মোক্ষদা, কালো মোষের মতো চেহারাখানি নিয়ে। পঞ্চুর মার সঙ্গে সত্যকে দেখিয়ে বাজখাই গলায় বলে ওঠে, এই বুঝি তোর মনি পঞ্চুর মা? যাক,
পার ধুলো পড়ল তাহলে। সত্য ভ্রু কুঁচকে ওঠে, তবু সে ধীরভাবে এগিয়ে দিয়ে ধান দুর্ব নিয়ে ছেলের মাথায় দিয়ে হাড় সমেত রেকাবিটা নামিয়ে দেয় মুখ দেখানির থালার কাছে, যে থালায় টাকার চাইতে আধুলি ও আধুলির চাইতে সিকির সংখ্যাই বেশি। সঙ্গে সঙ্গে ভুরু কুচি উঠে মোক্ষদার। এটা কি পঞ্চুর মা? পঞ্চুর মা বলে তটস্থভাবে, এই খোকাবাবুর আশীর্বাদ মুখা দিদি। বৌদি বলে একটা টাকা নিয়ে গিয়ে আর কি হবে পঞ্চুর মা? বড় মানুষের বাড়ি, সমুদ্রে পাদ্য অর্ঘি, তাই। বাজে বাজে বকছিস কেন মিথ্যে? তীব্র স্বরে ধমকে ওঠে সত্যবতী, তীব্র তবে মৃদু। মোক্ষদা একবার সত্যর আপাদমস্তক দেখে নেয়, একবার হাড় ছড়া হাতে তুলে ঘুরিয়ে ফিরে অনুভব করে, তারপর বিরস্বরে বলে, এ হাড় তুমি উঠিয়ে নিয়ে যাওগে 7 নম্বরে গিন্নি। এদের ঘরের ছেলেপেলের গিল্টির গয়না পড়ে না। গিল্টির গয়না? পঞ্চুর মা বুকটা বসে যায়। নিব্বোধ ছুরির নিবদ্ধি দেখে এ পর্যন্ত সে মনে মনে হাসছিল, ভাবছিল শহুরে বড় মানুষ তো দেখেনি কখনো, তাই তরাসে বেআন্দাজে একটা নৌকোতা করে বসেছে। তা বসুক, পঞ্চুর মা মুখটা বড় হবে বঞ্ঝির মনিব বাড়িতে। কিন্তু এ কি, এই যে মুখে চুনকালি! ছি ছি, এ কি মুখ্যমি! তুমি এই দত্ত বাড়িতে নিয়ে এলে গিল্টির গয়না? প্রায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সে, কিন্তু ততক্ষণে উত্তর দিয়েছে সত্য, তীক্ষ্ণ তবে মৃদু। তুমি বুঝি এখানে নতুন কাজে ঢুকেছ? নতুন? আমি নতুন কাজে ঢুকেছি? মোক্ষদা আগুনের মতন গনগনিয়ে উঠি। হোমা, আমার কে গো? তুমি আজ নতুন পদার্পণ করছে বলে মোক্ষদাও নতুন হয়ে গেল? এই বাড়িতে কাজ করতে করতে চুল পাকালাম বলে এই প্রশ্ন যে? প্রশ্ন তুমিই করালে বাছা। এতদিন এদের ঘরে কাজ করেছ, শোনা চেনো না? মোক্ষদা কালো মুখ আরও কালো করে বলে, তোমার কথাবার্তা তো বড় চাটাং চাটাং। যা পঞ্চরমা, বড় রানিমার কাছে নিয়ে যা, সেখানে মুখটা একটু লাগাম রেখে কথা কেউ গো ভালো মানুষে মনো। সে আর দাসীবাদীর এজলাস নয়। পঞ্চুর মা খানিক এগিয়ে ফিসফিস করে বলে, মোক্ষদার বড় দাপট মা, ওকে একটু তোয়াজ করে কথা কইতে হয়। যাই দেখি আমার বুনঝুনিটা কোথায়। তাকে সঙ্গে পেলে বুকে একটা ভরসা পাই। খাস মালিনী তো সে। এই বিরাট বাড়ির যত ছেলে মেয়ে সববার খোপার জন্য রোজ বরাদ্দর ফুলের সাজ, রকমারি মালা, জরির ফুল, রাংতার চাঁদতারা সব ওই আমার বুনছি। অশৈল, কই, কোথায় লো? পঞ্চুর মা ঝপ করে এগিয়ে যায়, আর সত্যবতী দালানের একটা থামের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তাকিয়ে তাকিয়ে বাড়ির বাহার কারুকার্য সাজসজ্জা। দালানের ছাদটা কি উঁচু, যেন কোথায় থামতে হবে ভুলে গিয়ে যথেচ্ছ উঠে গেছে উপরের দিকে। সেই ছাদের নিচে ঝুলছে প্রকাণ্ড প্রকাণ্ড ঝাড় লণ্ঠন। সত্য গুনে ফেলল। চক মিলানো দালানের 4 কোণায় 4টে, আর মাঝামাঝি একটা করে সব শুদ্ধ 8টা ঝাড়। আগগোড়া দালান শ্বেত পাথরে মোড়া, শুধু কিনারায় কিনারায় কালো পাড়। থামের মাঝখানে প্রতিটি খিলেনের মাথা থেকে ঝুলছে নানা মাপের পাখির খাঁচা, পাখির দ্বার, হরেক রকমের পাখি। আশ্চর্য, এত পাখি কেন? এত পাখি পুষে কি হয়? দালানের কোণে কোণে একটা করে পাথরের নগ্ন নারী মূর্তি। সত্য তাদের দিকে তাকিয়ে চোখটা তাড়াতাড়ি ফিরিয়ে নিল। ভাবল, মাগো, মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে যেন জলজান্ত। তারপর মনে মনে ফিক করে একটু হেসে ভাবল, বেচারিটা বোধহয় রক্ত মাংসেরই ছিল। হাজার লোকের চোখের সামনে অমন করে দাঁড়িয়ে থাকতে হওয়ায় লজ্জায় পাথর হয়ে গেছে। বাইরে থেকে বাড়ির ভেতরে এতটা শোভা সৌন্দর্য ঠিক বোঝা যায় না, ভেতরে ঢুকলে দেখে তাজ্জব বলতে হয়। ছেলেবেলায় বাবার কাছে নবাব বাড়ির অনেক গল্প শুনেছে সত্য, আর অসীম কৌতূহলী চিত্তের অসংখ্য প্রশ্ন সরাগাতে রামকালীকে বলতে হতো অনেক কিছু বিশদ করে। দত্তদের অন্তপুরে এসে সত্যের সেই ছেলেবেলায় শোনা নবাব বাড়ির কথা মনে পড়ল। শোনা গল্পের সঙ্গে মনের রং আর কল্পনা মিশিয়ে নিয়ে এই ধরনের ছবি এঁকে রেখেছিল সত্য তার ধারণার জগতে। তাই ভাবল, বাবা, এই যে দেখছি একেবারে নবাবী কাণ্ড। এসো গো বৌদিদি। ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো পঞ্চুর মা। এই সময় চোর, এখন একটু ভিড় কম আছে। সত্য আসতে বলে, কাজের বাড়ি তো, কিন্তু এত বড় দালানে মানুষ শুনে চিহ্ন নেই কেন রে পঞ্চুর মা? বাড়ির গিন্নিটিনি বা কোথায়? ও মা, শোনো কথা।
পঞ্চুর মা বিস্ময়ের চরম অভিব্যক্তি স্বরূপ গালে হাত দেয়। কি হলো, মুচ্ছ গেলি যে? তা মুচ্ছে যাওয়ার মতনই কথাই বললি দিদি। এ কি তোমার আমার মতন গরিবগুলোর ঘর যে নাতির অন্নপ্রাশনে ঠাকুমা কোমর বেঁধে কাজ করে বেড়াবে? এবারে গিন্নিরা নিচের তলায় নাবে নাকি? নিচের তলায় নামে না? সত্য হেসে ফেলে বলে। কেন, পায়ে বাদ বুঝি? বকো না বৌদিদি, হাসিও না। নিচের তলায় নবাব ওনাদের দরকার? 52 গণ্ডা দাসীবাদী মোতায়েন নেই? তাছাড়া তোমার গিয়ে সংসারে কত অবিরে বেধবা প্রীতি পালিত হচ্ছে, তারাই সংসারের কান্না করছে। আর সরকার মশাই তো আছেনই। অবশ্যই একেবারে নাবে তো তা নয়, নাবে। পালা পাপ বনে ঠাকুর দালানে আসে, তা তার জন্য আলাদা সিঁড়ি আছে ভেতর ঘর দিয়ে। এদিকটা হলো গে না সদর না অন্তর, দুয়ের মাঝখান। মানুষ শুনে কথা বলছো? সে তোমার গিয়ে এদিকে বড় নেই। ভিড় দেখতে চাও তো দেখো গে, ভেতর বাড়ি উঠোনে দালানে। হে তো আর চালা বেঁধে ভিয়েন বসানো নয়, পেরকাণ্ড টানা লম্বা পাকা ভিয়েন ঘর। তার ছাঁচতলায় মেছুনীরা বসেছে মাছ করতে। ভগবান জানেন কত মন মাছ। তবে সে যা বটি, দেখে ভিড়মি লেগে যায়। মদ্য ছেলেরা প্রথমে ন্যাজা মুড়ো খণ্ড করে বাগিয়ে দিয়েছে, তারপর মেছুনীরা বসেছে খামি করতে। দেখাবো, সবই দেখাবো তোমায় ঘুরিয়ে ঘুরিয়ে। আমি শৈলর মাসি বলে আমার কেউ কিচ্ছু বলে না। আর বলবে বা কেন? আমি বলবো আমার মনিব গো, গা ঘরের মানুষ। এত সব সাহেবী কেতা শহুরে কাণ্ড তো কখনো দেখেনি, তাই। কথা হচ্ছিল এ হদ্দ ও হদ্দ দালানটা পার হতে হতে। 3 মুড়ো পার হলে তবে একেবারেই শেষ মুড়োয় সিঁড়ি। সিঁড়ির কাছ বরাবর এসে পৌঁছেও ছিল। হঠাৎ দাঁড়িয়ে পড়ে তীব্র তীক্ষ্ণ অথচ চাপা গলায় বলে ওঠে সত্য। পঞ্চুর মা! কি হলো গো? পঞ্চুর মা থতমত। দেখো, কথা যখন কইতে জানিস না, রশ্মি দিঘে জ্ঞান যখন নেই, তখন মেলা কথাগুলো কথা কইতে আসিস নে। ও মা, কথার ভুল আবার কখন হলো? সে জ্ঞান থাকলে তো বুঝবি। তা তোকে এই স্পষ্ট কথা সাবধান করে দিচ্ছি, আমাকে নিয়ে মিছে কতগুলো বকবক করবি না। যা করতে এসেছিস তাই কর। বাব্বা, ধন্যি মেজাজ। মেজাজে তুমিও তো দেখছি রাজরাজরা থেকে কিছু কম যাও না। এদের এসব ঘরবাড়ি বটকখানা আর বাবুদের ঐশ্বর্যের দবদবা, এ কলকাতা শহরে একদিন এমন রাষ্ট্র ছিল যে শুনতে পাই নাকি খাস বিলিতি সাহেবরা শুদ্ধ দেখতে আসতো। আর তুমি কি না? হ্যাঁ, আমি ওই রকমই। ও বাবা, এ কে? ও বাবা, এ কে বলেই হঠাৎ থেমে দাঁড়ায় সত্য। তারপরে ঈষৎ এগিয়ে গিয়ে নিরীক্ষণ করে দেখে, অনুচ্চ স্বরে হেসে উঠে বলে, দেখো কাণ্ড, কে বলবে সত্যি সেপাই নয়? পঞ্চু মা এবার একটু গৌরব অনুভব করে। অঙ্কারী মানুষটা হয়েছে তাহলে জব্দ। শিকার পেয়েছে যে অবাক হয়েছে। সিঁড়িতে উঠতে যেতেই ঠিক পাশে বন্দুক কাঁধে যে সেপাইটা খাড়া দাঁড়িয়ে আছে বীরের ভঙ্গিতে, প্রথম দিন সেটাকে দেখে পঞ্চুর মাও ঘাবড়ে গিয়ে 10 পা পিছিয়ে এসে দুগ্গা নাম জপ করতে শুরু করেছিল। দেখে শৈলীর কি হাসি! সেরকম হাসি পঞ্চুর মার হাসতে ইচ্ছে করছে। তবে নেহাত নাকি মানুষটা বেখপ্পা মেজাজি, তাই সাহস হয় না। শুধু একটু মুচকো হেসে ক্লান্ত হয়ে বলে, ওই দেখো, যত দেখবে তত আশ্চর্য হবে। এখানে এক কুটুমবাড়ি তত্ত্ব নিয়ে গেছিল, তা সে বললে বিশ্বাস করবে না। তাদের বাগানে ফোয়ারার ধারে এমন একটা মেয়ে ছেলের মূর্তি বসানো আছে যে দেখে লজ্জায় জিভ কেটে ছুটে পালাতে হয়। আমি বলে উঠেছিল পর্যন্ত মরণ মাগির। এই বারবারিতে এমন বেবস্তর হয়ে নাইতে এসেছে কেন? শ্বেত পাথরে গড়া তো, আমি ইনতাম করেছিলুম। বোধহয় তোমার গে মেম বাইজি টাইজি হবে। তা আমার কথা শুনে এবারে এক দাসী হাসতে হাসতে হাতে বারকোশখানাই ফেলে দিল। পথের ওপর মেঠায় গড়াগড়ি। সত্য এই হাসির নাটকে অংশগ্রহণ করে না। ঈষৎ কঠিন গলায় বলে, তা সেরকম মূর্তির অভাব তো এখানেও নেই। দেখে লজ্জায় জিভ কাটতে হয়েছে তো আমাকেও। তাই এই বুঝি শহরে বড় মানুষদের বাড়ির বাহার, রুচি পছন্দকে বলিহারি যায়। পয়সা থাকে দেবদেবীর মূর্তি গড়িয়ে প্রতিষ্ঠি করো না। তা নয়, যত অসভ্যতা। বাপ বেটায় মায়ে পোয়ে একসঙ্গে আনাগোনা করতে হয় না এখান দিয়ে, দেখে লজ্জা লাগে না? পঞ্চুর মা সত্যবোধের এই অবোধ নীতি জ্ঞানের মন্তব্যে একটি অবহেলা মিশ্রিত
পরিত্যক্তি হাসি হেসে বলে, তা এসব তো আর হেজি পেজির ঘরে কাণ্ড নয়। এ তোমার গিয়ে বিলেত থেকে সাহেব কারিগর এসে গড়েছে। এর মান মর্যাদা আলাদা। তাই বুঝি? তা বেশ, মান মর্যাদার নিদর্শনটাও দেখলাম ভালো। এখন চ দেখি, দায় সেরে ফিরতে পারলে বাঁচি। সিঁড়িতে উঠতে উঠতে পঞ্চুর মা ফিসফিস করে বলে, বললে তুমি শুনবে না বোধ হয়, তবু আমার কর্তব্য আমি করি। বলে রাখি তোমায়, যতই তুমি বামুনের মেয়ে হও, গিন্নিকে একটু মান সম্মান দিও। জড়হস্ত দেখায় অভ্যেস তো ওনাদের, ব্যতিক্রম দেখলে চটে যাবে। সত্য আর একবার থমকে দাঁড়ায়, তেমনি তীক্ষ্ণ কণ্ঠে বলে, তবে দেখিয়ে দে জড়হস্তটা কেমনভাবে করতে হয়। শুধু জোরহস্ত, না গলবস্তরও চাই? ধন্যী বটে পয়সার মহিমা। বলি, এত যে ওদের স্তোত্র পাঠ করিস, নিজের অবস্থা কিছু ফিরেছে তাতে? বাসন মেজে তো খাস। জোরহস্ত করবি ভগবানের কাছে, করবি মানুষের মতন মানুষের কাছে। পয়সার কাছে করতে যাস কেন মরতে? সত্য বুদ্ধিমতী, তবু সত্য নেহাতি নির্বোধ। যে মরার কথা সে বলেছে, সেই মরা কি একা পঞ্চুর মার? কে না যায় সে মরণে মরতে? কে না চায় সে মৃত্যুসাগরে ডুবতে? নইলে চক্রবর্তী গিন্নি কেন দত্ত গিন্নিকে অবিরত তেল দেয়? দত্তরা যে সোনার বেনে, আর সোনার বেনেরা যে জল অচল, এ কথা কি জানে না চক্রবর্তী গিন্নি? সত্য যখন সিঁড়ি ভেঙে উঠে গিয়ে বড় গিন্নির ঘরের দরজায় এসে দাঁড়ালো, তখন চক্রবর্তী গিন্নি বিগলিত বিনয়ে মুখের চেহারা জোর হাতের ভঙ্গি ফুটিয়ে বলেছিলেন, তাই তো বলছি মা, তোমার মতন এমন উঁচু নজর কটা লোকের আছে? ঘরে তাই বলা বলি করি। হ্যাঁ, দরাজ প্রাণটা এনেছিল বটে দত্তদের গিন্নি। সত্য এসে দাঁড়াতেই কথা ছেদ পড়ল। ঘরের মধ্যে যারা ছিলেন তারা সকলেই চোখ পড়ল তার উপর। মোসাহেবের স্ত্রীলিঙ্গ কি আমার জানা নেই, যদি কিছু থাকে তো এরা দত্তগিন্নির তাই। সেই সকালবেলা থেকে, অর্থাৎ যখন থেকে দত্তগিন্নি সভা করে জাকিয়ে বসেছেন, তখন থেকে এরা তাকে ঘিরে বসে আছেন এবং চাটুবাক্যের প্রতিযোগিতা চালাচ্ছেন। কাজকর্মের দিনে এইভাবে গুছিয়ে বসেন দত্তগিন্নি, অথবা বসেন আরও সব বড়লোকের গিন্নিরা। এই ধরনের চাটুকারিণী পরিবৃতা হয়। নিমন্ত্রিত যারা আসেন তারা পাতে বসবার আগে একে একে দুয়ে দুয়ে এসে দেখা করে যান। ওরা মানুষ বুঝে ওজন করে কথা বলেন। এখানেও আজ চলছিল সেই পর্ব। সত্য এসে দাঁড়ালো সেই পর্বের পার্বণী জোগাতে। সমস্ত দৃশ্যটার ওপর চোখ বুলিয়ে নিল সত্য। দেখল প্রকাণ্ড চার চৌকা ঘর, তার মেঝেটা শতরঞ্জ খেলার ছকের মতো চৌকো সাদা কালো পাথরে মোড়া। সমস্ত দেয়ালটায় একটা কালচে সবুজ রং, আর নিচে থেকে হাত তিনেক উঁচুতে টানা লম্বা একটা পাঁচরঙা রঙের নকশার পা আঁকা। ঘরের মধ্যেও ছাদের নিচে ঝাড় লণ্ঠন। জানলা দরজাগুলো যৎ পুরানো চওড়া আর উঁচু। তাতে পাখি খড়খড়ির পাল্লা, আর তার পিট পিট ফিকে নীল রঙা কাচের সার্সি পাল্লা। দেয়ালের ধারে ধারে সাজানো মেহগুনি কাঠের আলমারির টেবিল, স্ট্যান্ড দেওয়া প্রকাণ্ড দাঁড়া আরশি, দাঁড়ানো ঘড়ি। আলমারির সামনের টেবিলে ওপর দেওয়ালের ব্রেকেটে নানাবিধ পুতুল খেলনার টাইমপিস, ফুলদানি। উঁচুতে দেওয়ালের গায়ে অয়েল পেন্টিং। এত বড় ঘরটা আগাগোড়া জিনিসে বোঝাই। ঘরের ঠিক মাঝখানটায় একটা মস্ত চৌকো পালঙ্ক। পালঙ্কের গদিটা প্রায় হাতখানেক পুরু। একখানা ধপধপে সাদা চাদর তাদের টান টান করে পেতে গদির তলায় তলায় গোজা। সেই পালঙ্কের ওপর চারদিকে গির্দে তাকিয়া সাজিয়ে শ্বেত হস্তির মতো বিপুল বপুখানি নিয়ে বসে আছেন দত্তবাড়ির বড়গিন্নি। বড়গিন্নি যে বিধবা সে কথা জানা ছিল না সত্যবতীর। কিন্তু এ কেমন বিধবা? সত্যর মনের মধ্যে প্রশ্নের প্রাবল্য। এ কীরকম সাজসজ্জা? বড়গিন্নির পরনে দর্শকের দৃষ্টি পীড়াকারী অতি মিহি চন্দ্রকোনার থানধুতি, আর আঁচলে বড় থলোয় চাবি। সামনের চুল আলবোট ফ্যাশন, পিছনে একটি বড়ির মতো খোপা। বড়গিন্নির নিচে হাত শূন্য ফাঁকা, কিন্তু ওপর হাতে বোধ করি নীরের সোনার মোটা মোটা প্লেন তাগা। গলার গোছা করা গোটা হার, কোলের কাছে রূপোর ডাবর ভর্তি সাজা পান। পালঙ্কের ধারে দাঁড়িয়ে বাজুর উপর হাত বাড়িয়ে দাসী বা কোনো আশ্রিতা একখানেই ঝালরদার পাখা দুলিয়ে দুলিয়ে বাতাস করছে। পালঙ্কের নিচে পায়ের কাছে একখানা জলচৌকির ওপর সোনার মতো ঝকঝকে একটা বড় পেতলের পিকদানি। আশেপাশের চাটুকারিনীর দল। অবস্থা সম্পর্কে এবং মর্যাদা হিসেবে কেউ পালঙ্কের উপরে বড়গিন্নির গা ঘেঁষে বসেছেন, কেউ আলগোছে একটুখানি বসেছেন পালঙ্কের কিনারায়, কেউ কেউ বা পালঙ্ক ঘিরে আশেপাশে দাঁড়িয়ে।
তার মধ্যে সধবা আছে, বিধবা আছে, বয়স্কা আছে, তরুণী আছে। শূন্য প্রকাষ্ঠের উপর ভাগে বাহুতে মোটা সোনার তাগা ভারী বিসদৃশ লাগলো সত্তর। আর বিসদৃশ লাগলো বিধবা মানুষের এরকম পানের ডাবর কোলে করে খাট গদিতে বসে থাকা। ইতিপূর্বে কোনো বিধবাকে কখনো খাট গদিতে বসে থাকতে দেখেনি সত্য। মনটা হঠাৎ কেমন বিমুখ হয়ে গেল। ভাবতে চেষ্টা করলো বটে, মরুগ্গে, এই যদি কলকাতা শহরে চালচলন হয় আমার কি? কিন্তু চেষ্টাটা ফলবতী হলো না। মন সেই মোটা তাগা পরা ছোট ছেলেদের পাশবালিশের মতো মোটা মোটা ন্যাড়া হাত দুখানার দিকে তাকিয়ে সিটিয়ে রইল। বড় গিন্নি চোখের কেমন একটা ইশারা করলেন। সঙ্গে সঙ্গে দ্রুত ভঙ্গিতে একজন জলচকিতে বসানো সেই পিক দানিটা উঠিয়ে নিয়ে তার মুখের কাছে ধরল। বড় গিন্নি পিচ করে একটু পিক ফেলে বললেন, কে এসে দাঁড়ালো রে? চিনতে পারছি না তো। এগিয়ে এলো পঞ্চুর মা, বলে উঠল, ওই যে আপনার 7 নম্বর বাড়ির। ও, তাই বলে চিনতে পারছি না কেন? আসেনি কি কখনো? তা এসো বাছা, একটু এগিয়ে এসো, পায়ের ধুলো দাও খানিকটা। পায়ের ধুলো নামক জিনিসটা যে নিজে থেকে দেওয়া যায় এ হেন অভিনব কথা সত্য জীবনে প্রথম শুনল। তার জানার জগতে জানা আছে ওটা যা নেবার ইচ্ছে হয় সে এসে মুন্ডু হেট করে আহরণ করে নেয়। কিং কর্তব্য বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকে। কই গো, দাও। জনৈক্য ধামাধারিণী তীব্র কণ্ঠে বলে ওঠেন, পার তলা থেকে 1 ফোঁটা ধুলো নিয়ে এনার মাথায় দিয়ে দাও। সত্য গম্ভীরভাবে বলে, পায়ে ধুলো নেই। পায়ে ধুলো নেই? এটা একটা কথা হলো? তাছাড়া দত্তগিনীর প্রার্থিত বস্তু, তাও সোনাও নয়, দানা নয়, নেহাতি তুচ্ছ বস্তু। সেই বস্তুর প্রার্থনা যে এভাবে অগ্রাহ্য করা যায় এ তো অভাবনীয় কথা। দত্তগিন্নি গালে হাত দিয়ে কোনো রকমে বিস্ময় এবং অবহেলার ভাব কমিয়ে ফেলে ব্যঙ্গহাসি হেসে বলেন, সেই যে বলে না, অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়। আমার ভাগ্যে যে দেখছি তাই হলো, 1 ফোঁটা পদরজ দুর্লভ হলো। সত্য অবাক হয়ে তাকিয়ে দেখে সেই আকার অবয়ব বর্জিত মেদপিণ্ডের মুখের দিকে। এই মাংসের তালের মধ্যে থেকে বয়স উদ্ধার করা কঠিন, কিন্তু যিনি পৌত্রের অন্নপ্রাশন দিতে বসেছেন নেহাত কিছু ছেলে মানুষ তিনি নন। কোনো না সত্য দিদিমার বয়সী। সত্যর সঙ্গে এবার কোন ধরনের রসিকতা তার! ঝড়ের আগে এটো 5 সদৃশ একটি মহিলা বলে ওঠেন, মানুষ বুঝে কথা কইতে হয় বাছা, কইবার আগে তাকিয়ে দেখতে হয় কাকে কি বলছি। বলা বাহুল্য সত্য নীরব, শুধু তার প্রকৃতি অনুযায়ী চোয়ালের পেশিগুলো দৃঢ় আর কঠিন হয়ে ওঠে। সোনার হার দিয়ে নৌকোতা করেছ তুমিই না? এবার সত্য মুখ খুলে নরম গলায় বলে, নৌকোতা বলছেন কেন? খোকাকে যৎসামান্য কিছু আশীর্বাদ বইতে নয়। তবে সে যাই হোক, দত্তগিন্নি অসন্তুষ্ট স্বরে বলেন, ও হার তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে? সত্য অবাক হয়ে বলে, ছেলেকে দেওয়া জিনিস কি করব নিয়ে গিয়ে? কি করবে সে তোমার বিবেচনা, তবে পেরজার দানের সোনা আমরা নেই না। আবার সেই প্রজা। সত্য সমস্ত শরীরের মধ্যে যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়, তবু সে কষ্টে আত্মসংবরণ করে বলে, তাহলে দেখছি আপনাদের এইসব প্রজা পাঠকদের নেমন্তন্ন করাটাই ভুল। নৌকোতা না দিয়ে কি আর কোন কাজে যায় বলুন? তাছাড়া ব্রাহ্মণী কি আশীর্বাদ ফিরিয়ে নিতে পারে? ব্রাহ্মণ? দত্তগিনী একটু মলিন হন। ও মা, এই যে দেখছি কাট কাট কথা। দত্তগিন্নি বলেন, পোড়ার মুখে মোক্ষদা তো তাহলে ঠিকই বলেছে। যাক, তুমিই তাহলে জিতলে। অতিথি নারায়ণ যা বলবে শুনতেই হবে। তবে কাজটা ভালো হয়নি তোমার। বামুনের মেয়ে তুমি, তোমাদের পায়ের ধুলো আমাদের শিরভূষণ। বলবো না তোমায় আমি কিছু, শুধু এইটুকু বলবো, পুঁটি মাছও মাছ, রুই মাছও মাছ। তবু কে আর তাদের এক সমানেই বলবে বলো? যাক, বলেছি তো অতিথি নারায়ণ। ওরে সুভাষ, একই সঙ্গে করে বামুনের পাতার ঘরে বসিয়ে দিকে যা। অর্থাৎ এখানে বাক্য ইতি। সত্য ধীরে ধীরে সরে আসে আর হঠাৎ মনে হয় তার কোথায় যেন তার একটা হার হলো। সত্য কি খাবে না? চলে যাবে? বলবে শরীর খারাপ? কিন্তু কিছু বলার আগে দত্তগিনী ফের কথা বলেন, তোমাদের ছেলেদের আনোনি? না। কেন? সগোষ্ঠী নিমন্ত্রণ হয়েছিল না? সত্য জোড়া ভ্রু চির অভ্যাস মতো কুঁচকে ওঠে, আর গলায় ফিরে আসে মৃদু কঠিন স্বর। সেই স্বরে উত্তর দেয়, না, নেমন্তন্ন আপনার ত্রুটি কিছু হয়নি,
তবে স্বগোষ্ঠীর এসে মাথা মুড়োবার সময় না হলে আর উপায় কি? যাক, আমি তো এসেছি, তাতেই হবে। কথাতেই আছে, শিরে জল ঢাললে সর্বাঙ্গে পড়ে। ঘরে যারা উপস্থিত ছিল তারা 7 নম্বর বাড়ির ভাড়াটের এই হেন স্পর্ধাযুক্ত কথায় বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং ভাবলে শূন্য মেদপিণ্ডে কঠিন একটা ভাবের খেলা ফোটে। তা তিনিও দত্তবাড়ির বড় গিন্নি, তাই নিজেকে সামনে নিয়ে বলেন, বামুনদের কথার তো খুব রাঁধুনি। নেকাপড়া জানা বুঝি? ভালো ভালো, দেখিনি তো এর আগে, দেখে বড় আমোদ পেলুম। তা যাক, খেয়েও ভালো করে, আর ছেলেদের ছাদাটা নিয়ে যেও। সত্য চলে যাচ্ছিল সেই সুবাস নাকে তার সঙ্গে। হঠাৎ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়ে তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বলে, আমি পাড়াগাঁয়ের মেয়ে শহুরে রীতির কিছু জানি নে। নেমন্তন্ন করে ডেকে এনে অপমান করাই বুঝি কলকাতার চাল? ও মা, শোনো কথা। দত্তগিনী দুধের মতো সাদা মুখখানে হঠাৎ কালি মেরে যায়। আমতা আমতা করে বলেন, তোমরা হলে কি কুলের কুলিন, সব বামুনের সেরা বামুন, যাকে বলে জাত সাপ। তোমাদের অপমানে করবে এত সাধ্যি কার আছে বলো ভাই বামুনদি? যদি দ্রষ্টুটি কিছু হয়ে থাকে, নিজ গুণে মার্জনা করে আমার খোকাকে একটু আশীর্বাদ করে যাও। সত্য স্থির স্বরে বলে, আশীর্বাদ তো অবিরতই করব, কিন্তু আমাকে যে একটু শিগগিরই ছেড়ে দিতে হবে, তারা আছে। শুদ্ধর বাড়ি বামুনের খাওয়া। দিন দুপুরে মোটা মোটা খান কতক লুচি, আলুনি, খানিকটা কুমড়োর ঘ্যাট আর আলুনি বেগুন ভাজা। অবশ্য হরেক রকম মিষ্টি আছে, আছে দই ক্ষীর। তা কোনোটাই সত্যর কাছে আকর্ষণীয় নয়। তবু খেয়ে দায় সেরে নিয়ে তাড়াতাড়ি পঞ্চুর মার সন্ধান করে। কিন্তু কোথায় পঞ্চুর মা? সে তখন ঢপের আসরে গিয়ে বসেছে। 3 তলার ওপর প্রকাণ্ড হলে সে আসর বসেছে। নাতির ভাতে ঢপ কীর্তন দিয়েছেন দত্তগিন্নি। মান্দা টপি এসেছে, আর নাকি সুরে টেনে টেনে কি একটা গানের গোড়া বাঁধুনি শুরু করছে। পঞ্চুর মা তল্লাশ করতে এসে দাঁড়ায় তার বঞ্ঝি শৈল। ময়লা রং, কালো ফিতে পার শাড়ি পরনে, সাদা ধবধবে সরু সিথির দুপাশে পাতা কাটা চুল, সর্বাঙ্গ নিরাভরণ। তবু মনে হয় মেয়েটা খুব সেজেছে তো। এটা মনে হয় হয়তো মাজা ঘষা গরনের জন্য, হয়তোবা পানি রাঙা ঠোঁটের জন্য। শৈল বার্তা শুনে অবাক হয়ে বলে, ও মা, চলে যাবে কি গো? ঢপ শুনবে না? না। কি আশ্চর্য, শুনবার লেগে লোকে মরে যায়, আর তোমারা তো অগেরাজ্যি। মনে ভাবছো বুঝে শুনলেই প্যালা দিতে হবে? তা তুমি প্যালা দিলেও পারো, না দিলেও পারো, ওটা হচ্ছে ইচ্ছে সাপেক্ষ। তুমি পঞ্চুর মাকে ডেকে দিবে? ও বাবা, দিচ্ছি দিচ্ছি। মাসি তাই বলছিল বটে। শোনো, তোমার মাসিকে বলো একেবারে যেন একখানা পালকি ডেকে তবে আসে। পালকি? ও বাবা! শৈল পানির রাঙা ঠোঁটের একটা অপরূপ ভঙ্গি করে ওদিকে এগিয়ে যায়। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর ৫ম পর্ব। আপনারা যারা নতুন আমার চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।